আপনাদের মেয়েকে আমার মেজো ছেলের বউ করে নিতে চাই। আমার ছেলে তায়েজিদ সরওয়ারকে তো চেনেনই, গ্রামে ওর রাজ চলে। আমাদের ছেলের কোনো খামতি নেই, শুধু একটা মেয়ে আছে 5 বছরের। ছেলের পাশাপাশি তার মেয়ের দায়িত্ব নিতে হবে। পাত্রীর নাম কি যেন? কোহিনূরের জাঁজাল কণ্ঠস্বরে অনাগ্রহী দেখালো খায়রুল কবিরকে। ওনার মেয়েই ইতিমধ্যেই বিয়ে ঠিক হয়ে আছে আরেকজনের সাথে, সে নিজেই ঠিক করেছে। সেখানে এই ভদ্র মহিলাকে তাদের বাড়িতে আসা হুকুম করাটা ঠিক পছন্দ হলো না। কোহিনূর সরওয়ারের কণ্ঠে অনুরোধ বা প্রস্তাব নেই, সেই কণ্ঠে একরাশ হুকুম, জোর খাটানো এবং আদেশ, যেন ওনারা তার গোলাম। উনি কোনো প্রস্তাব বা অনুরোধের ধার ধারেন না। এই ভদ্র মহিলার ঝাঁজের বিষয়ে শুধু লোকমুখেই শুনেছিলাম, আজ সরাসরি দেখতে পাচ্ছেন। অনিচ্ছা সত্ত্বেও তিনি নাম বললেন, আমরিন বিনতি। আমরা বিনতি কইয়া ডাকি। কোথায় এখন সে? কলেজে আইয়া পড়ব কিছুক্ষণের মাঝে। এই উত্তরটা বিশেষ পছন্দ হলো না ভদ্রমহিলার। কোহিনূরকে ভাঙাচোরা ঘরটায় বেশ ত্যক্ত বিরক্ত লাগছে। সর্বদা উচ্চ বংশীয় পরিবারে ওনার ওঠা বসা, এই টিনের ঝড়ে হেলে পড়া ছোট্ট বাড়িতে ওনার অস্বস্তি হবে এটাই স্বাভাবিক। এতদূর এই ভাঙা বাড়িতে এসেছে নিশ্চয়ই খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়, বরং সমস্ত প্রস্তুতি জানাশোনা করে এসেছেন। কোহিনূর মুখ খুললেন, আমি জানি আপনার মেয়ের বিয়ে ঠিক, কিন্তু বিয়ে ঠিক আর বিয়ে করার মাঝে অনেক পার্থক্য। আমি আল্লাহর শরীয়তে বিশ্বাসী। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন, আপনাদের কল্যাণের জন্যই হয়তো আমাদের পাঠিয়েছেন। সবাই মুখিয়ে থাকে আমার বাড়ির বউ হবার জন্য। মেয়েকে আমাদের দিলে যে ঠকবেন না, সেটা নিশ্চয়ই জানেন। খায়রুল কবিরের মুখ আচমকাই চকচক করে উঠল। তিনি আরও নিবিড় করে বোঝার চেষ্টা করেন ভদ্রমহিলার ফন্দি। কোহিনূরও এবার সেই সুযোগটাই কাজে লাগালেন। পুরুষত্বার একদম খাঁটি জায়গায় আঘাত হানলেন। শুনছি কেউ আপনার ফসল ফুরিয়ে দিয়েছে, অন্যায়ভাবে জমি দখল করছে, আর এই বাড়ি খুবই অভাবে যাচ্ছে। আপনাদের দিনকাল, ছেলের ওই কটা বেতনে আর কত চলবেন? ব্যাস মিয়ে গেলেন খায়রুল কবির। আত্মসম্মানে বেশ লাগলো বুঝি ওনার। কিছুদিন আগেও এই সম্পদ নিয়ে উনি দাপিয়ে বেরিয়েছিলেন, নিজের দোষেই সেসব খুইয়ে বসেছেন। কারো মুখে নিজের জন্য তাচ্ছিল্য শুনলে ওনার মুখ লাল হয়ে আসে। পুরুষ মানুষ, আর যাই হোক, টাকা পয়সা খোঁটা শুনতে পারেন না, স্বভাবতই রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তবে তিনি আজ ঠান্ডা থাকলেন। তিনি এইসবের মাঝে অন্য কিছু গন্ধ পাচ্ছেন, লাভের গন্ধ। দেখেন ম্যাম সাহেব, যা কইবেন খুইল্লা কইবেন। আমি মূর্খ মানুষ, এত ভেজাল বুঝি না। উদ্দেশ্য সোজা, আপনি আমাদের মেয়ে দিবেন আর আমরা আপনাদের দিব অর্থনৈতিক সুবিধা। বিয়ে হলেই আপনাদের এই টিনের ঘর ভেঙে পাকা বাড়ি তুলে দিব, জমিও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। টাকার কথা আর চিন্তা করার প্রয়োজন নেই। খায়রুলের মুখের হাসি প্রসারিত হলো, বরঞ্চ বলা বাহুল্য উপসে পড়ছে তিনি। মুহূর্তেই ভুলে গেলেন মেয়ের কথা। বিয়ে ঠিক। তিনি স্ত্রীকে ঠেললেন, পায়েস না বানাইলা খাড়াইয়া আসকে, যাও লইয়া আহো। আমরিনের মা বকুল দেখলেন কোহিনূরের এবং ওনার পাশের মহিলা সামান্য পানি স্পর্শ করেননি, যেন এগুলো ছোঁয়াটাও ওনাদের জন্য লজ্জার। অথচ তাদের সামনে বিস্কুট, চানাচুর, ঘরে বানানো সুজি পিঠা সবই আছে। কোহিনূর যে সেগুলো দেখেননি সেটা ভালোই লক্ষ্য করেছেন। মনে মুখে থমথমে হয়ে যায় ভদ্রমহিলার। বকুল এও দেখলেন স্বামীর লোভ ভদ্রমহিলা ধরতে পেরে ঠোঁটে কেমন প্রহসন ফুটেছে, যা ওনার গা গুলিয়ে তুলল। স্বামী অবুঝ হতে পারেন উনি তো নির্দ্বিধায় এই প্রস্তাব যে কোনো উপায়ে মেয়ের জন্য উত্তম। এই গ্রামের প্রধান বিচারক, এই সরোয়ার পরিবার, কত ডাকনাম বিলাসিতা, সবই ওই এক পরিবারকে কেন্দ্র করে। কত বাবা মায়ের ইচ্ছা এই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার। 4 ছেলের জননী এই মহিলা, অথচ বকুলের এইসবে মন টানছে না। ওনার আমরিনের বিয়ের বিষয়ে যে অন্য কোথাও কথা দেয়, সেখানে বিয়ে ভেঙে এখানে বিয়ে দেওয়া যে চরম অন্যায়। সে যতই বড়লোক পরিবার হোক না কেন, কথার আমানত বেশি দামি। কিন্তু স্বামী তা মোটেও খেয়াল করছেন না। খায়রুল কবির ইতিমধ্যে মেয়ে দিতে রাজি হয়ে যান। এজন্য কোহিনূর তখনই বিয়ের ডেট দিলেন। সামনের জুম্মার পর ছোটোখাটো আয়োজন করবেন। হাতে 5 দিন সময় আছে। আশা রাখছি আপনাদের কোনো আপত্তি হবে না। টাকা পয়সার বিষয়ে ভাববেন না, কি লাগবে সেই বিষয়ে খবর পাঠাইলে পৌঁছে যাবে। বকুলকে কিছু বলার সুযোগ না দিয়ে খায়রুল সায় জানালো, আপনারা যেমনে কইবেন, আপত্তি আর কিসের।
আমরিনকে সরাসরি দেখার ইচ্ছা ছিল ভদ্র মহিলার, কিন্তু সে তখনও কলেজ থেকে ফিরেনি। ওনার অপেক্ষা করার ধৈর্য হলো না। এতক্ষণ যাবৎ যতটুকু ধৈর্য ধরে বসেছিলেন ততটুকুই যথেষ্ট। এবার উনি উঠে দাঁড়ালেন। পাশেই দাঁড়ানো ভদ্র মহিলার ননদ লিপি। কোহিনূর কঠোর গলায় হুমকি দিয়ে গেলেন, এই 5 দিন মেয়েকে সামলে রাখবেন। আর যাই হোক, বউদের একটা অজানা ভুলও আমার জন্য অপরাধ, আর অপরাধ আমি মাফ করি না। যদি পালানোর মতো অন্যায় কর্মের কিছু শুনি, সেই মুহূর্তে আমি বিয়ে ভেঙে দেব, সাথে আপনাদের পরিবার ভুগবেন। সরওয়ার পরিবার কখনো বেইমানিকে ক্ষমা করে না। থেমে উনি আবার বললেন, মেয়ের কলেজ যেতে হবে না, আজই যেন শেষ দিন হয়। এত পড়াশোনাও ভালো নয়। কোহিনূর হুমকি দিয়ে দম বন্ধ কর ছোট ঘরটা থেকে বেরিয়ে গেলেন। ক্লান্ত হয়ে হাতে পানির বোতল নিয়ে হাঁটছে আমরিন। সূর্য মামা একদম মাথার উপর, মাথার ওড়না দিয়ে রাখা সত্ত্বেও মাথার তালু বুঝি ফেটে যাবে। কোনো রকমে বাড়ির কাছাকাছি একটা টঙ্গের ছাউনিতে এসে দাঁড়ালো। অন্যান্য সময়ে এই টঙ্গে মধ্যবয়সী বৃদ্ধদের ভিড় থাকে, কিন্তু এখন জোহরের ওয়াক্ত বিদায় খড়ের এই টং নিরিবিলি। গাড়ি ভাড়ার টাকাটা দিয়েই সে কলা কিনে খেলো বসে বসে। টঙ্গে বসে মধ্যবয়সী পলাশ সে আমরিনের দিকে চেয়ে সন্দিহান গলায় বলল, তোমাগো বাসায় তো মেহমান আইছে, তুমি এখানে বসে রইছ কেন? টনক নড়ে আমরিনের পরপর নিজেদের বেড়া দেয়া বাড়িটার দিকে তাকায়। অবাক হয়ে দেখল বাঁশের গেটের বাইরেই একটা চকচকে সাদা ব্যক্তিগত গাড়ি। তার আশেপাশে একজন লোক ঘোরাফেরা করছে। মাটির রাস্তায় এই গ্রাম অঞ্চলে এমন গাড়ি, তাও আবার তাদের বাড়ির মুখে। সেটা লক্ষ্য করে পলাশ আবারও বলল, গাড়ি থেকে দুজন মহিলা বেরিয়েছে, মনে তো হয় সরওয়ার বাড়ির কেউ। এমন গাড়ি তো সরওয়ার নিকেতন এই আছে, প্রস্তাব নিয়ে আইসে নি। প্রস্তাব তা কি করে হয়? গরিব ঘরে এত বড় মাপের মানুষরা কেনই বা প্রস্তাব নিয়ে আসবে? আর আমরিনের তো বিয়ে ঠিক ইমানের সাথে। তবে সে বেশি দুশ্চিন্তা করল না। ইমানের সাথে বিয়ে যেহেতু ঠিক, নিশ্চয়ই তার জন্য আসবে না। এই জন্য সে নিশ্চিন্ত হয়ে রইল। কলাটা রসয়ে শেষ করে বলল, বাড়ি যাই মামা, জানি না কে বা কারা কেন এসেছে, বেশি ভাবো না। তখনই দেখলো দুজন মহিলা তাদের বাড়ি থেকে বেরোচ্ছে। ওনারা গাড়ির কাছাকাছি আসতেই লোকটা মাথা নত করে গাড়ির পেছনের দরজা খুলে দাঁড়ালো। ওনারা বসতেই আবারও লাগিয়ে দিয়ে ছুটল ড্রাইভিং সিটের জন্য। এবার আমরিনের মনে সন্দেহের বীজ পড়ল। আল্লাহ না করুক বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? সে দ্রুত ছুটল বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে বসে লিপি জিজ্ঞেস করলেন, কোহিনূরকে মেয়ে না দেখেই চলে এলে? ভাবি, তুমি তো ছবিতে দেখিয়েছ, মন্দ হবে না তো? বাড়িঘর এত বিচ্ছিরি দেখেও রাজি হয়ে গেলে? এই মেয়ে তো আমাদের তায়েজিদের নখেরও যোগ্য নয়। কোহিনূর অদ্ভুত হাসি দিলেন। জানালার বাহিরে নজর স্থির করে বললেন, যোগ্য নয় বলেই তো আনছি। অযোগ্যদের লাগাম টানা যায়, যোগ্যদের নয়। লিপির হঠাৎ কিছু একটা মনে পড়ল। ভাবে সে হাসল। সত্যি তার বড় ভাবি একজন সিজ। এই মহিলা একাই যথেষ্ট তাণ্ডব করতে। এখন শুধু ভালোই ভালোই তায়েজিদ রাজি হলেই হবে। বাড়ি গিয়ে দেখল পরিবেশ উত্তপ্ত। মা আর বাবা ঝগড়া করছেন। মাকে বহুদিন পর এভাবে প্রতিবাদ করতে দেখল সে, কিন্তু এই প্রতিবাদ গলার শক্তি সবটাই ছিল ক্ষণস্থায়ী। পুরুষালী হাতের আঘাত পড়তেই মহিলা ছিটকে পড়লেন মেঝেতে, তাও সন্তানের সামনে। খায়রুল কবির স্তব্ধ। আমরিনের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বিশ্রী গালি দিলেন। বললেন, আজ থেইক্কা রংলীলা করন এক্কেবারে বন্ধ। কলেজ যাইবি না, ইমানের লগেও কোনো যোগাযোগ করবি না। তোর এই সপ্তাহে বিয়া। আমরিন আকাশ থেকে পড়ল। বাবার গালিতে নয়, বিয়ের কথা শুনে। গালি তার জন্য নতুন কিছু নয়। আমরিন আঁতকে উঠে বলল, বিয়ে? কার বিয়ে? এত দ্রুত কেন? তোর এই তায়েজিদ সরওয়ারের লগে বিয়া। তোর 7 কপালের ভাগ্য, ওরা তোরে বউ করানোর কথা কইছে। এর আগে পিছে কোনো কথা না। আমি এই বাইত যা কমু ওটাই অইব। খেপাবি না কিন্তু, এক্কেবারে মাইরা হালামু, পুইত্তা দিমু। সরওয়ার নিকেতন প্রতিদিনের মতোই সবাই যে যার মতো ব্যস্ত। এই বাড়ির সব কিছু এক নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে চলে। এই নিয়মের হেরফের হয় না কখনো। আজও হলো না। সবাই যার যার মতো ব্যস্ত থাকায় এক ছোট্ট ফুলের দিকে কেউ খেয়ালই করল না। দুপুরের খাবার খায়নি সে। বাবার ঘরের বারান্দায় একপাশে লুকিয়ে কাঁদছে সে। তাকে লুকানো অবস্থায় খুঁজে পেল তার চাচাতো ভাই আবির। আবির ডাকলো বাচ্চাটাকে। মুনমুন দাদু ডাকে। মুন মুখ খুলে তাকালো।
চোখ মুখ লাল, তার ফর্সা মুখটা কান্নার ছাপ। বোনের এই রূপ কেন যে আবিরের ভালো লাগে না, তার মন খারাপ হয়। সে মুনের ভাই, 3 বছরের বড় আবির। তার ছোট হাতে মুনের কথায় বুলিয়ে দিতে দিতে বলল, মুন কি হয়েছে, কাঁদছো কেন? মন ফুরিয়ে ওঠে। সে স্বপ্নে এসেছে আমি মায়ের কাছে, বাবা আমাকে খুব ভালোবাসে, খুব চাচি স্বপ্নে এসেছিল, তোমার মতো করেই আদর করছিল। আবির কি বলবে, ভয় পায় না। সে নিজেও তো সবে 8 বছরের। এই ব্যাপারগুলো একটু কমই বোঝে, তবে এটুকু বোঝে মুনের যেমন মা নেই তার তেমন বাবা নেই। আবির মুনকে নিয়ে নিচে নেমে গেল। কোহিনূর শক্ত চোখে দেখলেন নাতনির লাল মুখটা। দাদিকে দেখে মুন কিছুটা ভড়কে গেল। বুকের পুতুলটাও আরও নিবিড়ভাবে বুকে জড়িয়ে নিল। কোহিনূর কাছে ডাকলেন নাতনিকে। মুন যেতে চায় না। কোহিনূর নিজের শক্ত খোলসে থেকে নরম সুরে করে ডাকলেন, মুন আসো দাদির কাছে, আজ তোমার পছন্দের রান্না হয়েছে। মুন কিছুটা সময় নিল, ধীরে ধীরে এগিয়ে গেল দাদির কাছে। কোহিনূর নাতনিকে নিয়ে বসলেন ডাইনিংয়ে। মুন বসলো দাদির কোলে। কোহিনূরই খাইয়ে দিলেন ওকে। খাইয়ে দিতে দিতে বললেন, ভয় পাবে না শেফালি, তোমার নতুন মা হবে না। মুহূর্তেই মুনের চোখ মুখ চকচক করে উঠল। সত্যি দাদু? তোমার বাবা তাকে খুব বকে তাড়িয়ে দিয়েছে, আর বিরক্ত করবে না তোমায়। মুন খুশি হলো, খুশি মনেই খাচ্ছে। এবার ভুলেই গেল মাকে স্বপ্নে দেখে কাঁদছিল সে। কিন্তু সেজ বউ অমৃতাকে এই খবরে মোটেই খুশি লাগছে না। সে মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছে, তাকে গুরুত্ব কেউ দিচ্ছে না। মাগরিবের পরপরই দুটো গাড়ি এসে থামল সরোয়ারের নিকেতনের সামনে। পেছনে অস্ত্রবাহী লোকজন আর সামনের গাড়িতে একজন। সেই গাড়ি থেকে নামল এক তাগড়া সুদর্শন যুবক, পাঞ্জাবি পাজামা পরিহিত, লম্বাটে। এই মানবের পাশেই দাঁড়ানো। তার ডান হাত বাপ্পি শক্ত হয়ে দাঁড়ানো। সে পাঞ্জাবির হাতা কোনোই অবধি সুটাতেই পেশি বহুল। শ্যাম হাতা জোড়া বেরিয়ে এলো, রোদে পুড়ে হাত আরও কালচে দেখাচ্ছে। সেদিকে তোয়াক্কা না করে তাজিদ নিজের পিস্তলটা বাপ্পির হাতে দিয়ে ছুটল ভেতরে। চোখ মুখ আর এখনও গম্ভীর। ভেতরে যেতেই লিডিং রুমে বাবা মাকে একত্রে দেখল। তোফায়েল, সরোয়ার এবং কোহিনূর ছেলের অপেক্ষাতেই ছিলেন, কিন্তু তাজিদ তাদের সামান্য সালামটুকু না দিয়ে সিঁড়ির দিকে ছুটল। কোহিনূর পেছন থেকে বললেন, শেফালিকে না করে দিয়েছি, তোর জন্য নতুন মেয়ে দেখেছি, শুক্রবার বিয়ে। তাজিদ কান অবধি পৌঁছালেও সে থামল না। তা দেখে তোফায়েল, সরোয়ার বেশ বিরক্ত হলেন। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ছেলের কাছে এই সম্মান রইল আমার, মানুষ তো সালামটুকু দেয়, তোমার ছেলে এত বেয়াদব কেন? কোহিনূর কিছু বললেন না। তিনি কখনোই ছেলের দোষ দেখেন না। পুরুষ মানুষ, একটু একটু জেদ থাকতেই হয়। এজন্য স্বামীর কথাকে গুরুত্ব দিলেন না। তিনি ভালো করেই জানেন স্বামী এখানে বসেছেন জায়গা জমির হিসাবের জন্য, শত্রুর খবরের জন্য। তাজিদের বিয়ে বিষয়ক কথাতে ওনার কোনো আগ্রহ নেই। উপরে সোজা গেল মেয়ের রুমটায়। গিয়ে দেখল পুতুল নিয়ে চুপটি করে বসা। বাবাকে পেতেই মন, পুতুল পেলেই ছুটল। বাবাকে জড়িয়ে ধরে ফোঁপালো সে। সবসময় শক্ত থাকা হাত জড়ো নরম হয়ে মেয়েকে ছুঁয়ে দিচ্ছে তাজিদ। সময় নিয়ে প্রশ্ন করলো, মেয়েকে কি হয়েছে? মাকে স্বপ্নে দেখেছি, এজন্যই বাবাকে এভাবে কল দিবে। বাবা ভয় পায় না। মন কান্নারও মাঝেও খিলখিল করে হাসল। আমার বাবাকে আমি ভয় দেখাতে জানি। তাজিদ শুধু মেয়ের চুলে হাত বুলিয়ে দিল, আর কিছু বলল না। মন বাবার গালে চুমু দিয়ে বলল, মন তার বাবাকে এতগুলা মিস করেছে। বাবা কেন মনের থেকে দূরে থাকে? তাজিদ কিছুটা নরম হলো। মেয়ের গালে বৃদ্ধাঙ্গুল ভুলিয়ে বলল, যেতে হয় এখন তাহলে থাকবে? নাস্তা করছ? না বাবা, এজন্যই তোমাকে ডেকেছি, আজ তোমার কোলে বসে খাবো। তাজিদ মেয়েকে কোলে নিয়ে নিজের ঘরে চলে গেল। যাওয়ার পথে কাজের মেয়েটাকে ইশারা করতেই সে ছুটল খাবার আনতে। মনকে বিছানায় রেখে সে গেল ফ্রেশ হতে। ঘামের দুর্গন্ধ নিয়ে মেয়ের সাথে থাকে না সে। তাজিদ আসতেই দেখল বিছানায় মন লাফাচ্ছে। মন হাসতে হাসতে বলল, বাবা জানো, শেফালি আন্টির সাথে তোমার বিয়ে হবে না। তাজিদ তাকিয়ে দেখল মেয়ের খুশি। গামছা দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলল, এতে কি আমার মা খুশি? খুব খুশি। ঠিক করেছ তাকে ভাগিয়ে দিয়ে। তাজিদ বসল বিছানায়। মন এক সেকেন্ডও সময় নিল না বাবার কোলে বসতে।
ইতিমধ্যেই খাবার চলে এসেছে। তায়েজিদ মেয়েকে খাইয়ে দিচ্ছে। অবিশ্বাস্য হলেও এই দৃশ্য নতুন না। মুন খেতে খেতে বলছে, তুমি জানো, যখন তুমি থাকতে না তখন শেফালি আন্টি তোমার ঘরে এসে বসে থাকতো। আমার পাশে বসে সবার সামনে ভালো ব্যবহার করলেও সবার আড়ালে আমাকে খামচি দিত, ধমক দিত, তোমাদের কাউকে না বলার হুমকি দিত। বললে মারবে খুব। মায়েরা কি মন্দ হয়? কই, আমার মা তো এমন ছিল না। মা তো খুব আদর করত। তাজিদ গম্ভীর হয়ে রইল। মেয়ের প্রশ্নের জবাব দিতে পারল না, শুধু মিনমিন করে বলল, শেফালি আর আসবে না। এটা তোমার বাড়ি মা। এরপর থেকে যেই আসবে তোমার পারমিশন নিয়ে আসবে। আমরিনের চোখে ঘুম নেই, ঘুমালেও সময়টা কেটে যেত, কিন্তু তাও হচ্ছে না। হঠাৎ বিয়ের খবর শুনে সে প্রচণ্ড বিচলিত হয়ে পড়েছে। সে তো আগের বিয়েতে রাজি ছিল না, তবুও ইমনের বিষয়টা আলাদা। সে ভালো পরিবারের সন্তান, বাবা নেই, সিএনজি চালিয়ে কোনো রকমে সংসার চালায়। ইমন ভদ্র, কথাবার্তাও খুব গুছিয়ে বলতে পারে। সব থেকে বড় কথা, সে আমরিনের ইচ্ছেকে প্রাধান্য দেয়, নয়তো তার বাবা তো তার পড়াশোনা বন্ধই করে দিয়েছিল। ইমনের বলাতে আবারও পড়ার অনুমতি দেয়। বাবা পড়তে দিলেও এতদিন তার এইচএসসি শেষ হয়ে যেত। ইমনকে সে ভীষণ সম্মান করে, ধীরে ধীরে মেনেও নিতে শুরু করেছিল হবু বর হিসেবে। যদিও অন্যান্য হবু বর বউয়ের মতো তাদের আলাপচারিতা হয় না রোজ, তবুও সে মাঝে মধ্যে আসে, কাউকে না কাউকে দিয়ে চিঠি পাঠায়। এখনও ইমনের সাথে খুব গোপন, কোনো অনুভূতি জন্মায়নি। জন্মাবেই বা কী করে? বাড়িতে আবার কোলাহল, কতক্ষণ শান্তিতে থাকা যায়? বাবা আগেও নিজের স্বার্থে ইমনের ঘাড়ে গছিয়ে দিয়েছিল, কারণ ইমনদের জমি জমা আছে, উনি লাভ করতে পারতেন। কিন্তু এবার তো একদম লালে লাল। এমন প্রস্তাব যে বাপের জন্মেও ওনার ধারে আসেনি। একজনের আমানত সে আরেকজনের ঘাড়ে তুলে দিতে দ্বিতীয়বারও ভাবলেন না। অমরিন কি এতটাই ফেলনা নাকি হাটের গরু যে ভালো দাম পেল আর বিক্রি করে দিল? সারাদিন ওর কান্নাকাটির উপর গেছে, কি করবে তাও ভেবে পাচ্ছে না। বুকটা কেমন করছে। এত অশান্তির চাইতে বুঝি মৃত্যুই ভালো। ইমনকে খুব মনে পড়েছে তার। আফসোস তার কোনো মোবাইল নেই, নয়তো ঠিকই ইমনকে খবরটা দিত। এরপর হয়তো ইমন কোনো ব্যস্ততা করত, এই পেরেশানি থেকে তাকে ছুটি দিত। তায়েজিদকে সে প্রায় কলেজে যাওয়া আসার সময় দেখে। শুধু কি তাই, ছোট থেকেই দেখে বড় হয়েছে। এই লোক গুন্ডাগিরি আর আধিপত্য বিস্তার ছাড়া আর কি জানে? কত গরিবের হক মেরেছে, কত মানুষকে রাস্তা ঘাটে মেরেছে। সবাই তো পাউরুটি গ্রামের বাতাসের সাথে মিশে গেছে। সেই ছেলের নাকি আবার একটা মেয়েও আছে। তার জীবনকে কি সবাই মগের মুল্লুক পেয়েছে? রাতের খাবারের যখন ডাক পড়ল, আমরিন পাথরের মতো গেল। খায়রুল কবির তখন শক্ত হয়ে বসে ছেলের জন্য অপেক্ষা করছে। ছেলে তো সন্ধ্যার সময় ফিরে, কখনো না ফিরলে আগেই জানিয়ে দেয়, কিন্তু আজ তেমন কিছু হয় না। আমরিনের বড় ভাই নমিও তার মাত্র বড় কাজ করে সারোয়ারের বাড়ির গার্ড হিসেবে। এই গ্রামের বেশিরভাগ অল্প বয়সী ছেলেরাই সারোয়ারের পরিবারের হয়ে কাজ করেছে আর মাস শেষে বেতন তুলছে। এই গ্রামে না আছে পুলিশ, না আছে কোনো বিচারক। সব কিছুই চলে সরোয়ার পরিবারের অধীনে। থানা যাও আছে গ্রামের বাইরে। এই গ্রামে অনুমতিহীন পুলিশ প্রবেশও নিষিদ্ধ। কিছুক্ষণের মাঝে বাইরে থেকে কেউ কাকা বলে ডাকলো। খায়রুল খাবার রেখে বেরিয়ে এলো। দেখলো প্রতিবেশী এক স্কুলে পড়ুয়া ছেলে। বিরক্ত হলো সে। কি হয়েছে? খাবার সময় কেউ ডাকে, কিন্তু ছেলেটাকে বিচলিত দেখাচ্ছে। নামির বাইরে